প্রিয় তরুণ সমাজ, প্রিয় নাগরিক বৃন্দ, দেশবাসী, আবার আপনাদের সঙ্গে যুক্ত হলাম। এই ভিডিওতে আমি যে আগের ভিডিওর যেটা শুরু করেছিলাম যে আমরা কিভাবে এই যে 80, 82, 83 সালের দিকে, এবং এটা কিন্তু 90 পর্যন্ত চলেছে, 90s পর্যন্ত এটা চলেছে, মানে 87 পরে আমরা এটাকে ঠেকানো শুরু করলাম। তার আগ পর্যন্ত ভারতীয় এই বস্ত্রপণ্য দিয়ে এবং ভারতের তাঁতে তৈরি যে ফুলিয়া, শান্তিপুর, ধনেখালি, সমুদ্রগড়, এইখান থেকে কিন্তু আগে সবচেয়ে চিকন সুতার কাপড় সবসময়ই পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ আসতো। বাংলাদেশ তখনও টাঙ্গাইল হয় নাই, টাঙ্গাইলের ব্র্যান্ডিং হয় নাই। সিরাজগঞ্জে মোটা শাড়ি হতো, পাবনার মোটা শাড়ি হতো, নরসিংদীতে মোটা শাড়ি হতো, মোটা লুঙ্গি হতো। চিকন সুতার কাজ তখন ছিল না, যেটা বাস্তবতা সেটা বুঝতে হবে। সব চিকন সুতার কাপড় পশ্চিমবঙ্গ থেকে আসতো, টাঙ্গাইলের লোকেরাই আনতে, এনে এখানে বিক্রি করতেন। আবার সেগুলোকে দীর্ঘ সময় ধরে তারা নিজেদের উৎপাদিত শাড়ি যখন টাঙ্গাইল ব্র্যান্ডিং হতে শুরু করছে, তখন তারা বলেছে এটা আমাদেরই শাড়ি পশ্চিমবঙ্গে। কারণ ওই শাড়ির সঙ্গে আবার তাদের কিছু নিম্নমানের শাড়ি তারা যেটা তৈরি করতেন সেগুলো তারা বিক্রি করতেন। হ্যাঁ, সিল্ক যেটা টাঙ্গাইল সিল্ক, সেটা তারা অনেক আগে থেকেই তৈরি করতেন, কিন্তু সেটার পরিমাণ ছিল কম এবং তার ক্রেতা খুবই কম ছিল, কারণ তার দাম অনেক বেশি ছিল, যেভাবে রাজশাহী সিল্ক ছিল। সুতরাং আমরা বলতে চেষ্টা করব যে বাংলাদেশ যে দাঁড়িয়েছে সেখানে কৃষি উৎপাদন, এবং তখন কিন্তু প্রথম 10-15 বছর কৃষি উৎপাদন যতক্ষণ ইরিগেশন না হয় কম ছিল, ততক্ষণ কিন্তু তাঁত শিল্প এবং তাঁতের শিল্পের সঙ্গে জড়িত সুতার মিল থেকে শুরু করে যা কিছু বলেন তার মূল কেন্দ্রবিন্দু ছিল কিন্তু তাঁত শিল্প। সেখান থেকে দেশের সিংহভাগ কর্মসংস্থান হতো এবং জিডিপিতে গ্রোথটা যেটা বলা হয় সেখানে কন্ট্রিবিউশন রাখা হতো, অবদান রাখা হতো। সুতরাং আমরা যেন সেটা না ভুলে যাই, এবং আমাদের এখানে মনে রাখতে হবে যে এই সেক্টরটি নিয়ে ধান্দা করার লোক অনেক আছে। আজকে আড়ং দেখছেন, টাঙ্গাইল দেখছেন, শত শত হাজার কোটি টাকার বেচা বিক্রি দেখছেন, কিন্তু কারা লাভবান হচ্ছে, কাদের শ্রমের ফসল কারা কিভাবে নিয়ে যাচ্ছে, এখানেও একটা দাদন সিস্টেম চালু হয়েছে প্রায় 20-25 বছর। কিভাবে? আপনারা তো একটা জিনিস এখন জানেন যে এই যে আমরা যে শাকসবজি এগুলো কিনি, কৃষক কত দামে বিক্রি করেন 1 কেজি বেগুন, শসা, আলু, পটল, পেঁয়াজ, আর ঢাকায় আপনারা কত দামে কেনেন এটা আপনারা জানেন। একইভাবে এখনও তাঁত শিল্পের একটা শাড়ি আপনি কত দিয়ে কেনেন আর তাঁতি কত টাকা দিয়ে বিক্রি করে, এবং এই মধ্যস্বত্বভোগী টাঙ্গাইল থেকে যারা ওখানে ঢাকায় ব্যবসা করেন তাদের বেশিরভাগ কিন্তু, আমরা নাম বলতে চাই না, খুব বড় বড় ব্র্যান্ড, বড় বড় ব্যক্তিত্ব, সবসময় টেলিভিশনে বক্তৃতা দেন, বক্তৃতা দিয়ে বেড়ান, বসাক বাবুরা, তারা কি করেন আমরা কিন্তু জানি। তারা মধ্যস্বত্বভোগী দাদন মহাজন, তারা কিন্তু উৎপাদন করেন না। অন্য উৎপাদকের, এমনকি এখানে এই কথা না বললেই নয় যে টাঙ্গাইলের নামে যে শাড়ি বিক্রি হয় তার 80% যায় সিরাজগঞ্জ থেকে, কিন্তু সিরাজগঞ্জের তাঁতিরা যেহেতু নিজেদেরকে ব্র্যান্ডিং করার জন্য উদ্যোগ নেননি বা তারা ব্যর্থ হয়েছেন, সেই জন্য সিরাজগঞ্জের শাড়ি টাঙ্গাইলের শাড়ির নামে বিক্রি হয়। এখন আমরা যখন প্যান্ডোরার বাক্স খুলতে শুরু করছি তখন পুরোটাই খুলবো, ধীরে ধীরে খুলবো, এবং এটা আমাদের যে গবেষণা কেন্দ্র, তাঁত গবেষণা কেন্দ্র, হ্যান্ডলুম রিসার্চ সেন্টার, যেটা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে এবং ভারতে সার্কের এনলিস্টেড আমাদের নিজেদের প্রতিষ্ঠান, সেটা প্রায় 35 বছর হয়ে গেছে, একমাত্র প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, যেখানে একসময় বিবি রাসেলরা নিয়মিত আসতেন এবং অনেক বড় বড় আড়ং এসছে, গ্রামীণ চেক এসছে, সব বিষয়ে আমরা কথা বলবো। তবে এই মুহূর্তে ভারতে গিয়ে আমরা কি করলাম, সেই ভারতীয় শাড়ির বিষয়গুলো আমরা একটু গল্পর মতো করেই বলবো, কারণ তাতে করে আমার মনে হয় শুনতে ভালো লাগবে, এবং যাদের অনেক কিছু জানার বোঝার আছে, অভিজ্ঞতা অর্জনের আছে, আমার মনে হয় আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলো থেকে আপনারা সব দিক থেকেই উপকৃত হবেন, সব দিক থেকেই তথ্য পাবেন, এবং দেশে এই যে শাসক শ্রেণী আজকের বলে নয়, 80 সাল থেকেই ধরেন কিভাবে শাসক শ্রেণী কিভাবে তাঁতি এবং কৃষকদের, অর্থাৎ গ্রামীণ শিল্প, ক্ষুদ্র কুটির শিল্পের লোকজনদের সাথে তারা বৈষম্য করে গেছে, অবিচার করে গেছে, অবহেলা করেছে, সেগুলো এখন বলতে হবে। কারণ না বললে তারা যদি কিছু নাও করে, আমাদের কি করণীয়, আমরা কিভাবে আমাদের নিজেদেরকে বাঁচাতে পারি সেই রাস্তায় কিন্তু আমরা যেতে পারবো না। তো ফিরে আসি সেই কথাটাতে, সেটা হলো
যখন আমরা দেখলাম গ্রামে গঞ্জে এইসব শাড়ি বিক্রি হচ্ছে, তখন আমরা সিদ্ধান্ত নিলাম ভারতে যাবার। আমরা সেখানে গেলাম। যাবার আগে আমি ব্যক্তিগতভাবে দেখলাম যে আমাদের জার্মানি এবং ইংল্যান্ড এখানকার তিনটি বড় টেক্সটাইল, যে আমাদের আধুনিক টেক্সটাইল মিলে যারা ডাইং প্রিন্টিং করে, সেইখানে তাদের সঙ্গে যোগাযোগ করে জানলাম যে তারা রং কেমিক্যালগুলো কোথা থেকে নেয়। সেটা আমরা জানতে পারলাম যে তারা বিএএসএফ অফ জার্মানি, যেখানে আমি পরবর্তীতে দীর্ঘ সময় কাটিয়েছি। চাকরি হয়তো অল্প দিন করেছি, কিন্তু তাদের সাথে আমি অ্যাসোসিয়েট ছিলাম বহু বছর, এবং সেখান থেকে আমরা নানা ধরনের প্রযুক্তি উদ্ভাবন করেছি। এবং আমি সেখান থেকে আমি কৃতজ্ঞ যে আমি যদি বিএসএফে যেতে না পারতাম, তাহলে হয়তো আজকে তাঁত শিল্পের জন্য এরকম একটি গবেষণা প্রতিষ্ঠান আমি করতে পারতাম না। তো সেই সময় ছিল সিবাগেগি, ওয়েস্ট এবং ইংল্যান্ডের আইসিএ। প্রত্যেকের কাছেই গেলাম, তারা বললো যে দেখেন, এই ধরনের যদি কাপড় তৈরি করতে চান, এই রঙগুলো দিতে চান, তাহলে এগুলো ফাইবার রিঅ্যাক্টিভ কালার, তাহলে তাঁত শিল্পে এগুলো রং করতে গেলে আপনাদেরকে ভারত ঘুরে আসতে হবে, সেখানে গিয়ে দেখেন তারা কিভাবে কাজ করে, সেটা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। তখন আমরা সেখানে গেলাম, গিয়ে প্রথমত যে জিনিসটা দেখলাম যে ফাইবার রিঅ্যাক্টিভ কালারের মধ্যে যে ফিরোজা রঙটা আছে, রানী গোলাপি, কমলা, কাঠালি, টিয়া, নানা ধরনের ভায়োলেট এবং আরও আধুনিক ইংলিশ কালার যেগুলোকে বলে, সেগুলো রং করতে চাইলে ভ্যাট এবং ন্যাপথল, যেটা আমাদের পাকিস্তানের সময় বা ব্রিটিশ সময় থেকে, যখন থেকে কেমিক্যাল ডাই ব্যবহার হওয়া শুরু করে, তখন থেকে যে রং দুটো ছিল তার নাম হলো ন্যাপথল এবং ভ্যাট। এ দুটোর মধ্যে এইসব রং নাই। এটা হলো ফাইবার রিঅ্যাক্টিভ কালার, যেখানে আপনি সব ধরনের রং, উজ্জ্বল এবং অত্যন্ত আকর্ষণীয় রং পেতে পারেন। কিন্তু সেখানে আমরা ভাবলাম যে ঠিক আছে, তাহলে তো আমরা পেয়ে গেলাম, আমরা এই রঙগুলো এখান থেকে নিয়ে গেলাম। তো রং নিয়ে এসে আমরা রং করলাম। কি বিষয় দেখেন, আর সুতা ভালো রং হয় না, উজ্জ্বলতা আসে না, রঙের ডেপথ হয় না। কি ব্যাপার, তাহলে রং তো নিয়ে আসলাম, তো তাহলে কি সমস্যাটা কি? নিশ্চয়ই কোনো কারিগরি সমস্যা আছে। তখন আমরা এসে তাঁতিদের, তো তারা কীভাবে সুতা রং করে আমরা জানি। সেটা হলো যে নারায়ণগঞ্জ থেকে যে সুতাটা আসে, গ্রে সুতাটা, সেটাকে তারা একটা ওয়েটিং এজেন্ট আছে, লিসাপল বলে, সেটাতে ভিজিয়ে হয়তো কেউ ব্লিচ করে, কেউ ব্লিচ করে না, তারপরে রং করে। তো যেহেতু ভ্যাট এবং ন্যাপথল কালারের পেনিট্রেশন, শোষণ ক্ষমতা অত্যন্ত বেশি এবং তাদের রঙের ধরনটা আলাদা, সুতরাং সেগুলো দিয়ে রং করা যায়। কিন্তু যখনই ফাইবার রিঅ্যাক্টিভ কালার, যেহেতু এই রঙটার নামই রিঅ্যাক্টিভ কালার, যেহেতু সুতার সঙ্গে রিয়াকশান করে, সুতরাং তার সিস্টেমটা আলাদা। তখন আমরা আবারও বিএসএফের সঙ্গে যোগাযোগ করলাম। ইতিমধ্যে বিএসএফের সাথে আমার বেশ খাতির হয়ে গেল। সেখানে যে জার্মান এমডি ছিলেন, তিনিও কেমিস্ট্রি পড়ালো। তিনি বললো যে তুই পাস কর, তোকে আমি নেব, তুই তো অনেক কিছু জানিস। তা আমি বললাম যে ঠিক আছে স্যার, সেটা তো আপনার মহানুভবতা। তো যাই হোক, তখন তিনি বললেন যে তুমি সুতা নিয়ে আসো আমার কাছে, আমার ল্যাবে চলো, আমি রং করব। তা আমি সুতা নিয়ে গেলাম। সুতা নিয়ে রং করতে গিয়ে উনি হাতে নিয়ে বললেন, অত্যন্ত এক্সপার্ট মানে, সেই তুমি এই সুতা কি প্রসেস করেছো, মার্সিরাইজ করেছো? আমি তো অবাক হলাম, আমরা তো এই দুটো টার্মের নামই জানি না। আমরা ইউনিভার্সিটিতে পড়েও এটার নাম জানি না, যে হোয়াট ইজ মার্সিরাইজেশন, হোয়াট ইজ স্কাউরিং অ্যান্ড প্রসেসিং অফ কটন ইয়ার্ন, এটা আমরা জানি না। তখন বললাম, স্যার এটা কি বললেন? বলে তুমি বলো তোমার এখানে সুতা কীভাবে রং হয়। বললাম যে দেখেন, আমার তো পিতৃদেব থেকে শুরু করে সকলকে যে এটা করতে দেখেছি, নারায়ণগঞ্জ থেকে সুতা আসে হ্যাংস আকারে, মানে পল্লা আকারে, লাসি, সেটা তারা নিয়ে ওই লিসাপল দিয়ে একটা টব আছে, সেখানে 3-4 জন মিলে নেমে যান, পা দিয়ে খুঁজতে থাকেন, এবং এভাবে যখন সুতাটা ভিজে দেয়, তারপর চিপে রং করতে থাকেন। মানে নো, এটা তো হবেই না স্যার। তুমি আনটিল অ্যান্ড আনলেস ইউ মার্সারাইজড ইউর কটন, ইউ ক্যানট ডাই ইট উইথ ফাইবার রিঅ্যাক্টিভ কালার। উনি একদম পরিষ্কার ইংরেজিতে এই কথাটা বললেন, যে তুমি যতক্ষণ পর্যন্ত না এই সুতা মার্সারাইজেশন করছো, এবং যেটাকে আমরা প্রসেসিং বললাম, সেটা টেক্সটাইল হলো স্কাওয়ারিং। স্কাওয়ারিং কেন করতে হয়? কারণ তুলার মধ্যে মোম থেকে শুরু করে মোম জাতীয় অসংখ্য পদার্থ থাকে। উনি বললেন যে তুমি যতক্ষণ ডিটারজেন্ট দিয়ে আগে মার্সারাইজেশন করবা, কস্টিক সোডা দিয়ে, সুতাটার উজ্জ্বলতা বাড়বে এবং এর রং গ্রহণের ক্ষমতা বাড়বে, এর ভেতরে ক্রিস্টাল তৈরি হবে, তখনই এই ব্রাইটনেসটা রঙের পাবা। আরেকটা হলো কি, এই যে ফরেন ম্যাটেরিয়ালসগুলো, এই যে এর মধ্যে যে কাঠও আছে, গুঁড়ো কাঠ, মোম জাতীয় সব পদার্থ, এগুলোকে তোমার ডিটারজেন্ট দিয়ে, এই যে লিসাপল তেল, সোডা, এগুলো দিয়ে দীর্ঘ সময় সিদ্ধ করতে হবে। করলে এগুলো দেখবে বের হয়ে যাবে,
তারপরে এই সুতা। ঠিক আছে, মার্সিরাইজেশন বলো, তোমাদের মার্সিরাইজেশন মেশিন আছে? না স্যার, আমরা তো এলাকায় নাই। বললো ঢাকায় খোঁজো। বিভিন্ন জায়গায় ঘুরলাম, প্রথমে তাঁত বোর্ডে গেলাম, তখন আবার তাঁত বোর্ডের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক তৈরি হতে শুরু করলো। তাঁত বোর্ড বলে না আমাদের তো এগুলো নেই। বিসিকে গেলাম, কারণ বিসিক ইপসিক ছিল, সেখানে কিছু মেশিনারিজ ছিল। ইভেন আমাদের সাজাদপুর, আমরা যেখানে বসবাস করতাম উল্লাপাড়া সাজাদপুর, সেখানে বিসিক বলে একটি জায়গা ছিল, সেখানে গেলাম, সেখানে কেউই বলতে পারলো না মার্সিরাইজেশন মেশিন কোথায় পাওয়া যায়। তো তখন আমি ডিপার্টমেন্টে আমার শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করলাম যে স্যার, এখানে তো আরও একটি ঘটনা ঘটছে। কি? আমি কিছুদিন আগে আমার এক ম্যাডামকে শাড়ি দিয়েছি, উনি পাবনার শাড়ি পরতে চেয়েছেন, তো টাঙ্গাইলের শাড়ি পরেন। তো শাড়ি পরার পরে উনি যখন প্রথমবার ওয়াশ করেছেন, এটা কিন্তু অনেক বড় ব্যাপার, এটাও আমরা পরবর্তীতে বলবো, কারণ এটাই আমার গবেষণার প্রধান জায়গা। যে জায়গা থেকে আমরা রঙের কথাটা আগে বললাম, যেহেতু ভারতীয় পণ্যের প্রশ্ন উঠেছে, এখানে রঙের কথাটা বলছি, কিন্তু যেটা দিয়ে শুরু করা উচিত ছিল সেটা আমি পরবর্তীতে ভিডিও বলবো। সেটা হলো যে আমার ডিপার্টমেন্টের যিনি খুব সুদর্শনা ম্যাডাম ছিলেন, আমাকে খুবই ভালোবাসতেন, তিনি বললেন যে তুমি তো পাবনার জোলা, তো তুমি শাড়ি এনে দেখাও, তোমাদের শাড়ি নাকি খুবই ভালো, রং ভালো, টাঙ্গাইলের শাড়ির রঙ অত ভালো না, নিয়ে আসো। তা আমি 4টা শাড়ি তার জন্য নিয়ে গেলাম। উনি খুব খুশি, পরে ডিপার্টমেন্টে আসলেন। এরপরে 2-1 দিন পরে ওয়াশ করে তারপরে শাড়ি ব্যাগের মধ্যে নিয়ে এসছেন। মনটা খুব খারাপ। আমার ক্লাসে আমাকে ধরলেন, একদম আমার বন্ধু বান্ধবী যারা আমার ক্লাসমেট ছিলেন তাদের সামনে, যে তোমার সাথে কথা আছে, তুমি 2-3 জনকে সঙ্গে নিয়ে আমার রুমে আসো ক্লাস শেষে। গেলাম, বলে যে এটা কি? বললাম কি হয়েছে ম্যাডাম? বলে তোমার শাড়ি পরলাম, সেটা তো আমার গোড়ালির নিচে ছিল, বহর ছিল প্রায় 48 ইঞ্চি, এটা ধুয়ে দেওয়ার পরে হয়ে গেল 40 ইঞ্চি, এটা গোড়ালির উপরে উঠে গেছে, তাহলে এই শাড়ি কীভাবে পরবো? আমি তো হতভম্ব। ম্যাডাম আমরা তো এগুলো কখনো চিন্তাও করি নাই। বলে এটা চিন্তা করতে হবে, তুমি কেমিস্ট্রিতে পড়ো, জোলা তাঁতির ছেলে, এখানে এখন শুনছি যে তুমি নাকি বিভিন্ন অ্যাসোসিয়েশনে যাও, মন্ত্রণালয়ে গিয়ে সচিবদের সামনে বক্তৃতা দাও, তাহলে তোমার শাড়ি কেন 4 ইঞ্চি 5 ইঞ্চি এরকম খেপে গেল? তখন আমি বললাম ঠিক আছে, আমি প্রথমে আমাদের এই অঞ্চলে সিরাজগঞ্জের বেলকুচি এবং সাজাদপুর থানার বর্ডারে খুগনি বলে একটি গ্রাম আছে, যেখানে হাজি আব্দুল সাত্তার, হাজি আব্দুল সালাম, তারা কয়েক ভাই, তারাই সবচেয়ে বেশি তাঁতের মালিক। আমি তাদের ওখানে যাব, তাদের ওখান থেকেই শাড়ি নিয়ে এসেছি আমি তাদের কাছে। তো আমি ইমিডিয়েট ঢাকা থেকে চলে আসলাম, এসে বললাম যে কী ব্যাপার, এই যে দেখেন আপনাদের শাড়ি এভাবে খেপে গেল। কিন্তু উনি বললেন যে টাঙ্গাইলের শাড়িতে এই ঘটনাটা কখনো ঘটে না। তখন বললেন যে চাচা, এইটার সমাধান আপনাকেই করতে হবে, আপনারা ওখানে পড়াশোনা করেন, আপনি নিজে আপনার বন্ধুবান্ধব মিলে কেন আমাদের এই শাড়ি ধুয়ে দেবার পরে এতটা খেপে যায়, অর্থাৎ উইথ কমে যায়, সেটা তো আমরা জানি না, সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না। কিন্তু যারা কেনেন তারা এইভাবেই কেনেন, আমরাও এইভাবেই তৈরি করি। তখন ফিরে যাওয়ার পরে বললাম ম্যাডাম, তাঁতিরা তো এই কথা বললেন। বললো ওকে, ইটস ওকে। তো তুমি জানো কটন কি কেমিক্যালি? বললাম যে হ্যাঁ ম্যাডাম, সেলুলোজ। কয়তো আমি সেলুলোজ নেই পড়াই, তা লেগে যাও আমার আন্ডারে, কেন ওটা খেপে গেল, ওটা বের করো। তখন কিন্তু আমি অলরেডি বিএসএফে যাচ্ছি। তো তখন গিয়ে আমি আমার ওই জার্মান স্যারকে, রুয়েকার, ওনাকে বললাম যে স্যার এই ঘটনাও ঘটে, এই যে রঙের বিষয় তো আছেই, কিন্তু সবচেয়ে বড় সমস্যা শ্রিঙ্কেজ, এই যে শাড়ি খেপে যাচ্ছে। দ্যাটস দি থিং, এটা একই ঘটনা। তুমি যতক্ষণ পর্যন্ত তোমার শাড়ি তৈরি করবার আগে এই সুতা মার্সিরাইজেশন না করবা, স্কাওয়ারিং না করবা, এই যে স্কাওয়ারিং করে তুমি যে জিনিসগুলো বের করে দিচ্ছ, এগুলো কি ওয়াক্স, এখান থেকেই কন্ট্রাকশন এক্সপানশনটা হয়। তুমি যদি মার্সিরাইজ না করো তাহলে কি হবে? মার্সিরাইজেশন হলে এমন একটা প্রসেস যে আপনি হাই কস্টিক সোডার কনসেন্ট্রেশন দিয়ে একটা মেশিন এটাকে টান দিবেন, এমনভাবে টান দিবেন যে ওর মধ্যে রিপলিমারাইজেশন হবে, রিস্ট্রাকচারিং হবে, অর্থাৎ সুতাগুলো ভেঙে গিয়ে আবার নতুন একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি হবে, এবং এটা তৈরি হওয়ার পরে সেটা আর তার আগের জায়গায় ফিরবে না। এখন ওই সুতা দিয়ে একটা কাপড় তৈরি করলে 50 ইঞ্চি বহর থাকলে তার 50ই থাকবে, না হলে 45 হয়ে যাবে, কারণ সুতাটা আর খাপবে না। তো আমরা এর মধ্যে অবশ্য টাঙ্গাইলেও খোঁজ নিলাম যে তারা কিভাবে করে। তারা কি করে, তারা সুতোগুলোকে কিছু মার বিভিন্ন জিনিস দিয়ে অনেক দিন ভিজিয়ে রাখে, তারপরে তারা কাজ করে, যার ফলে সিঙ্কেজের ঘটনাটা ওখানে মোটামুটি অটোমেটিক্যালি হয়ে যায়, তারপরে তাদের সিঙ্কেজ হয়। তো স্যার বললেন যে ঠিক আছে, তুমি এটা নিয়ে কাজ করো, কিন্তু তোমাকে এনিহাও মার্সারাইজেশন মেশিন করতে হবে, আর যতক্ষণ মার্সারাইজেশন না হয় ততক্ষণ তুমি স্কাউরিং করো অন্তত
অনেকটা রঙটা ঠিক হবে। এটা দিয়ে অন্তত তুমি চালিয়ে যেতে থাকো এবং গবেষণা করো। তো এই যে এইভাবে শুরু করলাম, আর ঠিক এই পরের ভিডিওটাতে আরেকটু কথা বলে শেষ করব, কারণ তা না হলে এটা অসম্পূর্ণ থেকে যাবে, বুঝতে সমস্যা হবে, এবং এই কাজগুলোর সাথে ভারতের কি কানেকশন সেটা আপনাদেরকে বুঝতে হবে। সেই জন্য আমরা এই ভিডিওটা করছি। তো নেক্সট ভিডিওতে আমি মোটামুটি এটা শেষ করব। আপাতত এখানে, আল্লাহ হাফেজ।